নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মিলে আসছি, চোখ রাখছি খবরে। পাহাড় উপত্যকার বিভাজন ঘোচাতে অশান্ত মণিপুরে শান্তি উন্নয়নের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সহিংসতা থামিয়ে শান্তি উন্নয়নের পথে মণিপুরকে এগিয়ে নেওয়ার আহ্বানও রাখলেন প্রধানমন্ত্রী। 2 বছরের অশান্তির পর শনিবার মণিপুর সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মণিপুর সফর নিছক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নয়, বরং বহন করছে গভীর রাজনৈতিক তাৎপর্য। চূড়াচাঁদপুরে ৭৩০০ কোটি এবং ইম্ফলে ১২০০ কোটিরও বেশি টাকার প্রকল্প ঘোষণা আরও ওজনদার করেছে তার বক্তব্যকে। তবে এই সফরের আসল বার্তা রাজনীতির মঞ্চে শান্তি ও আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ, যার আহ্বান রেখেছেন প্রধানমন্ত্রী। लगातार शांति और विकास के रास्ते पर आगे लेके जाना और मिलकर के जाना है। भारत की आजादी की लड़ाई में, भारत की रक्षा में मणिपुर के योगदान से हमें प्रेरणा लेनी है। ये मणिपुर की ही धरती थी जहां इंडियन नेशनल आर्मी ने पहली बार भारत का अपना ध्वज फहराया था। नेताजी सुभाष ने मणिपुर को भारत की आजादी का द्वार कहा था। इसी मिट्टी ने अनेक वीर बलिदान दिए हैं। हमारी सरकार मणिपुर के ऐसे हर महान व्यक्तित्व से प्रेरणा लेते हुए आगे बढ़ रही। हमारी सरकार ने और एक बड़ा कदम उठाया है। अंडमान और निकोबार द्वीप में माउंट हैरियट का नाम बदलकर माउंट मणिपुर रखा गया है। ये मणिपुरी स्वतंत्रता सेनानियों को भारत के 140 करोड़ देशवासियों की श्रद्धांजलि है। মণিপুরের সহিংসতা মূলত 2 সম্প্রদায়ের, পাহাড়ে কুকি ও সমতলে মেইতের মাঝে দ্বন্দ্বকে কেন্দ্র করে। 2023 সালের মে মাস থেকে এই সংঘাতের জেরে সৃষ্টি হয়েছে রক্তপাত, বাস্তুচ্যুতি এবং গভীর অবিশ্বাস। একে অপরের এলাকায় প্রবেশ বন্ধ করে দিয়েছে 2 সম্প্রদায়। এই প্রেক্ষাপটে চূড়াচাঁদপুর ও ইম্ফল 2 মেরুতে সফর করে কেন্দ্র সরকার উভয় সম্প্রদায়ের কাছে সমান গুরুত্ব দিচ্ছে বলে প্রমাণ করতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এটি শুধু উন্নয়ন নয়, রাজনৈতিক ভারসাম্যের কৌশল বলেও মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। মণিপুরকে ভারত মাতার মুকুটের অলংকার বলে বর্ণনা, উত্তর পূর্বকে মূল ধারায় টেনে আনার প্রচেষ্টা, পাহাড় ও সমতলের মাঝে আস্থার সেতু গড়ার ডাক এবং ত্রাণ শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, উন্নয়নকে শান্তির শর্ত হিসেবে তুলে ধরার মধ্য দিয়ে ক্ষতে প্রলেপ দেবার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मणिपुर की हजारों वर्ष पुरानी समृद्ध विरासत है। यहां संस्कृति की जड़ें मजबूत है, गहरी है। मणिपुर मां भारती के मुकुट पर सजा मुकुट रत्न है। इसलिए हमें मणिपुर की विकासवादी छवि को निरंतर मजबूत करना है। मणिपुर में किसी भी तरह की हिंसा दुर्भाग्यपूर्ण है। ये हिंसा हमारे पूर्वजों और हमारी भावी पीढ़ी के साथ भी बहुत बड़ा अन्याय है। মণিপুরে বিজেপি সরকার থাকলেও সহিংসতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে দলের। রাজ্যের সহিংসতার কারণে কেন্দ্রীয় সরকারের নীরবতাকে বারবার আক্রমণ করে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাই নির্বাচনী প্রস্তুতি এবং জন অবস্থান পুনর্গঠন, এই 2 বিষয়কে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফর বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষক মহল।
পাহাড়ে কুকি ভোট ব্যাংক এবং উপত্যকায় মেইতেই ভোট ব্যাংক দুটোই বিজেপির কাছে জরুরি। কেন্দ্রের উন্নয়ন প্রকল্প ঘোষণার মাধ্যমে সহিংসতার মাঝেও উন্নয়ন থেমে নেই তা প্রমাণ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর তাৎক্ষণিকভাবে আস্থা তৈরি করলেও বাস্তবে কুকি মেইতেই অবিশ্বাস দূর করা কতটুকু সম্ভব হবে তা লুকোনো আছে সময়ের গর্ভে। তবে কেন্দ্র সরকারের এই উদ্যোগ যদি কার্যকর হয় তবে উত্তর পূর্ব শান্তি ফিরিয়ে আনার নতুন মডেল হতে পারবে মণিপুর। অন্যথায় উন্নত প্রকল্পের ঝলক ম্লান হয়ে যেতে পারে সহিংসতার ধোঁয়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে ফরেন্সিক বিজ্ঞানে 2 বছরের স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু করার জন্য ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির কাছে প্রস্তাব রাখলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফরেন্সিক বিজ্ঞানের জন্য রাজ্যে উন্নত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার গুজরাটের গান্ধীনগরের ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে দন্ত চিকিৎসা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে ফরেন্সিক বিজ্ঞানে 2 বছরের স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু করার জন্য ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। NFSU has started their curriculum. I am very much thankful to our Honorable Prime Minister, Sri Narendra Modi ji, and also I am very much indebted to our Honorable Home Minister, Sri Amit Shah ji, that this NFSU, because of their blessing, it has started in Tripura. So there, when they have approached to me for the land, immediately I have given the land to start the infrastructure over there. Already started there. And regarding this matter also, how this can be more, this thing, the science can be developed. Every time I talk to the authority. As it is the branch of NFSU, Gandhinagar, I ask the authority, specifically our Padma Shri Award, Sir, Governor Sir, to start at least 2 years MSc curriculum, at least for dental graduates, particularly in odontology, in NFSU, Agartala. This is my request to you. Yesterday, while I was interacting with the authorities of NFSU here, I came to know that more than about 7,000 to 8,000 students are pursuing about 72 courses across 14 campuses. Nobody knows, I think. There are, I'm sure, across the country, there are some little knowledge about it. ত্রিপুরার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোতে সফর করার জন্য সম্মেলনে উপস্থিতদের প্রতি আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2018 সালের পরে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে রাজ্যে বিশেষ উন্নতি সাধন হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাত্র 8-9 মাসের বিশেষ উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর সহযোগিতায় রাজ্যে উন্নত মানের দন্ত মহাবিদ্যালয় স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। Smallest state in India, about 40 lakhs its population. There are number of spots, tourist spots. I will urge you all to visit Tripura, and you'll be very happy to go after going over there. In Tripura, before the formation of our government, there are only 5 or 6 or up to 13 or 14 these things, these MBBSs. We were nominated to outside. There were no medical colleges and 1 seat for dental. And I was also one of them. There was no BSc, only 1 BSc students used to go outside. There's no many, central no many. So now in Tripura we have 3 medical colleges and about 400 seats, and it will be more within a very short period. Within 8 to 9 months you will be surprised that by the blessings of our Honorable Prime Minister,
that I was able to make one of the best and finest government dental college in Tripura, comprising of 63 seats. Then we have started BSc Nursing College. We have already started Pharmacy College, JNM, ANM, like that. Apart from this forensic university, in Tripura we have Central University, National Law University, NIT, State University, Triple IT, Tripura Institute of Technology. We have many private universities. So there are, because you will be happy to know that out of 28 states, in terms of law and order situation, as per NCRB, Tripura stands third from the bottom. That is, I can say it's a peaceful state in the country. And it is because of our honorable Prime Minister and honorable Minister. শিক্ষা ও প্রশিক্ষণ, ফরেনসিক বিজ্ঞানে গবেষণা ও উন্নয়ন, ফরেনসিক বিশেষজ্ঞদের ঘাটতি পূরণ, ফরেনসিক কৌশলের মান উন্নয়ন ও বাস্তবায়ন এবং ফৌজদারি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আইন প্রয়োগকারী বিচার বিভাগ এবং অন্যান্য সংস্থাগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করাই হচ্ছে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি স্থাপনের মূল উদ্দেশ্য। ত্রিপুরায় ফরেনসিক বিজ্ঞান শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য 2021 সালে প্রতিষ্ঠিত হয়েছিল NFACU ত্রিপুরা ক্যাম্পাস। সাইবার নিরাপত্তা এবং মাদক দ্রব্যের মতো ক্ষেত্রে আইন প্রয়োগকারী এবং বিচার বিভাগীয় কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি ফরেনসিক বিজ্ঞানে স্নাতকোত্তর এবং সমন্বিত BSc প্রোগ্রাম প্রদান করে থাকে NFACU ত্রিপুরা ক্যাম্পাস। এবার তাতে স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু করার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পুর নিগমের 16 কোটি টাকার চেক জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার করা হলো ইউকো ব্যাংকের আগরতলা শাখার মহিলা কর্মীকে। ধৃত মহিলা কর্মীর বাড়ি আসামের নওগাঁও এলাকায়। আগরতলার রাজনীতি, প্রশাসন ও আর্থিক মহলে এখন একটাই আলোচিত শব্দ, আগরতলা পুর নিগমের 16 কোটি টাকার চেক জালিয়াতি। 4টি চেক, একটি ব্যাংকের ভেতরে চক্রান্ত আর এক উচ্চপদস্থ মহিলা কর্মীর গ্রেপ্তার, সব মিলিয়ে তৈরি হয়েছে এক অভূতপূর্ব কেলেঙ্কারির কাহিনী। পুর নিগমের নামে থাকা বিশাল অঙ্কের টাকা উধাও হয়ে গেছে বলে হঠাৎ ধরা পড়ে ইউকো ব্যাংকের আগরতলা শাখার একটি স্টেটমেন্টে। 4টি চেকের মাধ্যমে এই টাকা পাস হয়েছে এক কোম্পানির নামে। প্রথমে আঙুল ওঠে পুর নিগমের আধিকারিকদের দিকে, রাজনৈতিক মহল উত্তাল হয়ে ওঠে, নিগমে দুর্নীতির আঁতুড়ঘর। কিন্তু পুর নিগমের কেউই সরাসরি জড়িত নয় বলে উঠে আসে ব্যাংকের প্রাথমিক তদন্তে, বরং ব্যাংকের ভেতর থেকে হয়েছিল ষড়যন্ত্র। পুর নিগমকে ফের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় শাখা প্রবন্ধক। এভাবেই বদলে যায় অভিযোগের কেন্দ্রবিন্দু। এই নাটকের কেন্দ্রে উঠে আসেন এক মহিলা, রামায়ণী শ্রীময়ী, আসামের বাসিন্দা, ইউকো ব্যাংকের আগরতলা শাখায় উচ্চপদস্থ কর্মী। চেক পাসিং এর দায়িত্ব তাঁর হাতে। তদন্তে প্রমাণ মিলল তাঁর সক্রিয় সহযোগিতাতেই পাস হয়েছিল 4টি চেক। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 16 কোটি টাকার এই চেক জালিয়াতি তদন্তের দায়িত্বে গঠন করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। রাজ্য সরকারের গঠিত সিটের দেওয়ার তথ্য অনুযায়ী রামায়ণী একা নন, এর পেছনে সক্রিয় আরো বড় চক্র। অভিযুক্ত ব্যাংক কর্মীকে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলেই একে একে বেরিয়ে আসবে আরো কয়েকটি নাম। প্রাথমিক পর্যায়ে এই ঘটনায় পুর নিগমের নাম প্রথমে জড়িয়ে যাওয়ায় প্রশ্নের মুখে পড়ে প্রশাসনের ভাবমূর্তি। তীব্র আক্রমণ শানায় বিরোধীরাও। পরে ব্যাংকের রিপোর্টে যখন নিগমকে ক্লিন চিট দেওয়া হয় তখন কিছুটা হ্রাস পায় প্রশাসনিক চাপ। কিন্তু রাজনৈতিক অঙ্গনে এখনো সুযোগ হাতছাড়া করতে নারাজ বিরোধী রাজনৈতিক দলগুলো। এই ঘটনার ফলে সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন তৈরি হয়েছে, ব্যাংকে রাখা সরকারি বা ব্যক্তিগত অর্থ আদৌ কতটা সুরক্ষিত? 16 কোটি টাকার মতো বিপুল অঙ্কের টাকা এত সহজে স্থানান্তর হতে পারা স্পষ্ট করেছে ব্যাংকিং সিস্টেমের ভেতরে নিরাপত্তাহীনতাকে। 16 কোটি টাকার এই দুর্নীতি কাহিনী কেবল একটি অর্থ কেলেঙ্কারি নয়, এটি একটি ব্যবস্থার অভ্যন্তরীণ দুর্বলতা, নজরদারির ঘাটতি এবং মানবিক অসততার মিলিত প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শারদীয় দুর্গোৎসবের হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তুলির শেষ টান দিচ্ছেন
প্রতিমা শিল্পীরা। তবে জীবিকার এই দিকে টিকে থাকা লড়াইয়ে বামুঠিয়ার কালীবাজারের মৃৎশিল্পী তপন সরকারের জীবনে নেমে আসলো নাশকতার আঘাত। রাতের আধারে ভাঙল দুর্গার প্রতিমা, ভাঙল শিল্পীর মন। দুর্গাপুজো আসতে আর মাত্র কটা দিন বাকি। ঘরে ঘরে আনন্দ, আলো, সাজসজ্জার প্রস্তুতি। কিন্তু এই আনন্দের ঋতুতেই কান্না নেমে এসেছে বামুঠিয়ার কালীবাজারের মৃৎশিল্পী তপন সরকারের ঘরে। তপনবাবু পেশায় মৃৎশিল্পী, সারা বছরের বড় ভরসা দুর্গাপুজো। এই সময়ের অর্ডারেই চলে সংসার, ছেলে মেয়ের পড়াশোনা, সংসারের খরচ। দিনের পর দিন শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে তিনি গড়ছিলেন দেবী দুর্গার প্রতিমা। মাটির গায়ে তুলির আঁচড়ে ফুটে উঠছিল মায়ের রূপ। প্রতিটি বাঁশ, প্রতিটি ঘর, প্রতিটি রঙে মিশেছিল তাঁর আশা, তাঁর প্রার্থনা। কিন্তু হঠাৎই সব ভেঙে গেল। রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী ঢুকে পড়ল তাঁর বাড়িতে। কয়েক মিনিটেই ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েক মাসের পরিশ্রম। মাথার ওপর যেন আছড়ে পড়ল অন্ধকার। আমি শুধু টাকার ক্ষতির কথা বলছি না, প্রতিটি প্রতিমার সঙ্গে আমার প্রাণ জড়িয়ে থাকে। যখন মাটি দিয়ে দেবীর মুখ গড়ি, মনে হয় মা নিজেই আসছেন। আজ সেই মায়ের মুখেই কেউ ভেঙে দিল, জানালেন তপনবাবু। তখন উঠছে এটা দেখি আমরা তো এখন দরজাটা খোলা দিক দিয়েছে, আমি এসে বের হইতেছি যে তখন দরজাটা খোলা দেখি তখন এবার এদিকে আইসে আইয়া দেখে সব মূর্তি ভাঙা, এই মূর্তি সব মূর্তি ভাঙা। এটার মাথা কিন্তু মাথা উঠে নাই, এদিক দিয়ে গেছে গিয়া দেখে ওই জমিনের মেঝে মাথার ফালে যাচ্ছে। আমি আনতে আসলাম তো অনেক হয়েছে না, তুমি ধরো না মাথার মধ্যে। এবার আমি মাথা মাঝে ধরছি না, ধরে ধরে আইসে। এবারে বুনতে দেখছি এটার উপরে আমি বিজনেস করে খাই সারা জীবনে। এটাই আমার আর কিচ্ছু পারি না, বড় বিয়ে করে এমনতোর সাথে আমার দরবার কোনো কিচ্ছু নেই, এর সাথে আমার শত্রুতা বলে না। এমনি কেউ সন্দেহ টন্ধে হয়নি না আপনার? আমি সন্দেহ আমি কোন মুখে এর সাথে আমার দরবার নেই। এখন ভাঙা প্রতিমার সামনে দাঁড়িয়ে চোখ মুছছিলেন তাঁর স্ত্রীও। ভোরবেলা ছুটে এসেছেন প্রতিবেশীরাও, কারো চোখে জল, কারো চোখে ক্ষোভ। আপনারা কি দেখছেন? সকালবেলা উঠা আমার ডাক্তারছে উঠো দেহ সেদিকা দেহ এদি গেট খোলা এরপর আইলো, এরপরে কান্নাকাটি শুরু করছিল। কান্তাছে দেহ মুক্তি সব বনাশ করে দিয়েছে। তো আমি কানতে কানতে দিয়ে পাড়ার মানুষকে ডাকিয়া কইলাম যে এই অবস্থা কাণ্ড কইরা করে দিয়ে গেছে। আমরা তো কোনো শত্রু নাই। কয়টা মূর্তি আছিল আপনার? আমরা দুর্গা আছিল 3টা আর কালী আছিল 1টা, সব ভাঙ্গা চুরমাচুর করে দিয়ে গেছে। কোন সময় আপনারা দেখছেন? সকাল ধরুন 5টা। আপনারা কি এই আশেপাশে মানে এই ঠাকুর ঘরের সঙ্গেই আপনারা থাকেন? হ্যাঁ, ঠাকুরঘরের সঙ্গে থাকি। কোনো শব্দ টব্দ পাইছেন রাত্রেবেলা? শব্দ ফেনের শব্দ তো বাবা কোনো শব্দই পাইছি না রে বাবা। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বামুঠিয়া থানার পুলিশ। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, পুজোর আগে কে বা কারা করতে পারে এমন নৃশংস কাজ? শিল্পীর ন্যায্য বিচার মিলবে কতটা দ্রুত? প্রশ্ন উঠছে তা নিয়েও। খবর পাইছে যে এখানে তপন সরকার বাড়িতে এটা মূর্তি বলে এটা কেন তারা এটা ভাঙিয়ে দিছে। তো অ্যাকর্ডিংলি আমরা আইসি এখানে, তো এখানে তো মূর্তি কয়েকটা এখানে মূর্তি বানানোর অবস্থা আমরা পাইছি। কিন্তু দেখলাম যে এখানে কিছুটা মানে হাত বা কোনো মাথা এটা ভাঙার অবস্থা আমরা পাইছি। কতটা মূর্তি এখন পর্যন্ত আপনারা দেখলেন? এখানে এখন মাত্র গয়না দিয়েছে এখানে 9-10টা। আপনার প্রাথমিকভাবে দেখে কি মনে হলো যে কি ধরনের আক্রমণ হতে পারে এটা? আক্রমণ এটা তো দেখতেই কখন এটা তদন্ত করে। ভেঙে গেছে মৃন্ময়ী দুর্গার প্রতিমা, কিন্তু ভাঙা প্রতিমার পাশে দাঁড়িয়ে শিল্পীর চোখে একটাই প্রশ্ন, শুধু মাটি নয়, স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হওয়ার মিলবে তো ন্যায় বিচার? ফিউরো রিপোর্ট, নিউজ নাও। তীব্রমথা এবং আমরা বাঙালি কার্যকলাপে অশান্তির সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইপিএফটি। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে সতর্ক করা হবে বলে জানিয়েছে আইপিএফটি। ত্রিপুরার রাজনীতিতে আবারও তীব্র বিতর্কের সুর। আমরা বাঙালি তীব্রমথার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
বলে সন্দেহ প্রকাশ করল সরকারের শরিক জনজাতি ভিত্তিক রাজনৈতিক দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি আঞ্চলিক রাজনৈতিক দলের লাঠি সোটা নিয়ে শহরের বুকে প্রকাশ্য কর্মসূচি এবং তার প্রেক্ষিতে তিপ্রা মথা দলের প্রতিক্রিয়ার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইপিএফটি। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে এবং এই প্রসঙ্গে শীঘ্রই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে সরাসরি সতর্ক করা হবে বলেও জানিয়েছে আইপিএফটি। তারা তাদের একটা ড্রেস লাঠি নিয়ে যারা একটা বিভিন্ন ধরনের একটা স্লোগান দিয়ে একটা উত্তপ্ত তৈরি করেছে। এটার পরে আমাদের ত্রিপুরা মথা পার্টির তরফ থেকেও যে বিভিন্ন বক্তব্য এসেছে, আমরা তাদের পক্ষে বা বিপক্ষে বলার দিকে আমরা যাইনি, কিন্তু একটু সিচুয়েশন আমরা ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে এমন কথা আমরা দাবি করব না বা বলবো না। যে এই যে ঘটনা থেকে ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা অবনতির দিকে যাবে কি না, যেতে পারে এরকম একটা সন্দেহ আমাদের মধ্যে তৈরি হয়েছে। তো যে কারণে আজকে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা যেহেতু আমরাও সরকারের শরিক দল, আইপিএফটি সরকারের শরিক দল হিসাবে আমরা চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করব এবং ওনাকে চিঠি লিখব যে বর্তমান যে পরিস্থিতি যাতে কন্ট্রোলের মধ্যে থাকে, যাতে কন্ট্রোল করে তার দিকে যাতে দৃষ্টি আকর্ষণ আমরা করাবো, এইরকম একটা সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। এটাই মূলত আজকের যে মিটিংয়ের সিদ্ধান্ত। আইপিএফটির এই মন্তব্যের মধ্য দিয়ে জনজাতি ভিত্তিক রাজনৈতিক দল তিপ্রা মথা এবং আইপিএফটি এই দুই শক্তির দ্বন্দ্ব নতুন করে রাজনীতির পারদ বৃদ্ধি করবে কিনা তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদে নির্বাচনে বাঙালি অবাঙালির সমীকরণ বিপজ্জনক ইস্যু হিসেবে আগামী দিনে ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে সামনে উঠে আসবে কিনা তা নিয়েও চলছে জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্মচারীদের জরুরি ডিএ জিআর নিয়ে গণ অবস্থানের অনুমোদন দেয়নি প্রশাসন বলে সরকারকে কাজ করায় দাঁত গোড়াল ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করল কর্মচারী সমন্বয় সমিতি। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফের দাবিতে শান্তিপূর্ণ গণ অবস্থানের অনুমোদন বারবার নাকচ করে দিচ্ছে রাজ্য প্রশাসন। শনিবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করল ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। 14 সেপ্টেম্বর শান্তিপূর্ণ কোনো অবস্থানের আন্দোলন কর্মসূচি নিয়ে দীর্ঘদিন আগেই আবেদন জানানো হলেও কোনো এক অদৃশ্য বা অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত আবারও একবার তা নাকচ করে দিয়েছে প্রশাসন বলে জানিয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। পারমিশন চাইছিলাম, এটা 4 তারিখ, যথেষ্ট সময় 4 সেপ্টেম্বর। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি 5ই আগস্ট এবং আমরা এটা 24শে আগস্ট ওয়ার্কিং কমিটির মিটিং করছি এবং এটার পরে এই যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এটা নিয়ে তালবাহানা চলছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে। এটা ডিএম থেকে এসডিএমে আইসে 11 তারিখ, এসডিএম থেকে গতকালকে 12 তারিখ আইসে এএমসিতে এবং পুলিশ প্রশাসনে। এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে এটা নিয়ে রাত্রি 9:30 পর্যন্ত, এটা একটা সামান্য ব্যাপার। আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণ অবস্থান করুন, এটা একটা সামান্য ব্যাপার, এটা প্রতিবারই আমরা করি এবং প্রতিটা জেলায় এটা হয়েছে। এটা খুব সামান্য ব্যাপার। যদি এটা নাই হইতো, এটা চিঠিটা পড়ে দিচ্ছে, আমাদের অ্যাডভান্স করে দিত, আমরা ডেকোরেশন সব কিছুতে অ্যাডভান্স করে সেটা আমরা ইয়ে করছি। কিন্তু দেখা গেল রাত্রি 9:30টার সময় অফিসিয়ালি তো আমার জানানো হয়েছে না। আমরা সেখানে আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা জানলাম। আমরা এএমসিতে কইলাম জায়গাটার লেগে, এএমসির কর্তৃপক্ষ আমাদের কথা দিল 7টার সময় যে আমাদের জায়গা দেওয়া হইব, আর খালি পুলিশ পার্সোনাল দেওয়ার ব্যাপার। তারপরে কোন এক অজ্ঞাত অদৃশ্য কারণে এটা রাত্রিবেলা জানা গেল যে এটা কোনো অবস্থাতেই আমাদেরকে দেওয়া যাইত না। অপরাধ আমরা জানি না। আমাদের অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 22% মহার্ঘ ভাতা, মহার্ঘ রিলিফ প্রদান, রাজ্যে 8ম বেতন কমিশন গঠন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের মতো দাবিগুলি নিয়ে শান্তিপূর্ণ গণ অবস্থানের অনুমোদন চাওয়া হয়েছিল বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে
ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। দাবিগুলির মধ্যে যারা রাজ্য প্রশাসনের লগে যুক্ত তাদের প্রত্যেকের দাবি এর মধ্যে আছে এবং এই দাবি যদি আমরা 31শে অক্টোবরের মধ্যে আমাদের যে ষোড়শ ফিনান্স কমিশন এর মধ্যে যদি আমরা না দিতে পারি, এই যে আমাদের 22% ডিএ পাওনা, ডিআর পাওনা পেনশনারদের আরও বিভিন্ন ন্যূনতম পেনশন ইত্যাদি বিষয়গুলি যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি, ত্রিপুরা রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনাররা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই দৃষ্টিকোণ থেকেই আমরা আমাদের যে কর্মসূচি সেগুলি আমরা করতাম। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে অত্যন্ত সুচতুরভাবে, কৌশলীগতভাবে সরাসরি মোকাবেলা না করতে পারি আমাদের কর্মসূচিকে সেখানে বাধা দেওয়া হইল। তো এটা আপাতত আমরা 31শে অক্টোবরের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের এই দাবি দাওয়াগুলি অন্তর্ভুক্ত না করলে ষোড়শ অর্থ কমিশন থেকে কোনো ধরনের সহযোগিতা মিলবে না বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। এই বিষয়গুলি নিয়ে অন্যান্য সরকারি কর্মচারী সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছে না বলেও এদিন অভিযোগ করে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 16 কোটি টাকা দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার ইউকো ব্যাংকের আগরতলা শাখার ক্যাশিয়ার রামায়ণী শ্রীময়ীকে আদালতে সোপর্দ করল পুলিশ। শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে রাখা হয় পশ্চিম আগরতলা মহিলা থানায়। শনিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ। এখানে একজন যেটা ভালো থেকে আছে, একজন ব্যাংক আধিকারিককে আমরা এখন গ্রেপ্তার করেছি, তদন্ত চলছে। বাকি তদন্ত সাপেক্ষে বাকি আমরা ইনস্টিটিউশনের অনুমতি নিয়ে বলতে হবে। যাকে আটক করা হয়েছে নামটা কি স্যার? নামটা রামিয়ানি সিংহ। আগরতলায় পোস্টেড ছিলেন। প্রাথমিক ব্যাংকে কোন ব্যাংকে? ইউকে ব্যাংক। আর তার সঙ্গে কি কারো কেউ আছে কোনো লিঙ্ক পাওয়া গেছে? এটা আমরা দেখছি, মানে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। তদন্ত চলছে, যদি আপডেট বলতে আমরা অবশ্যই নজর রাখতে দেখবেন আমরা